মানসিকতা বোঝেন না, যারা রবীন্দ্রনাথকে বোঝেন না, যারা নজরুল ইসলামকে বোঝেন না, তারা কি সোনার বাংলার গঠন করবে? আমাদের ধর্মের রূপ নিয়ে বিজেপিকে চিন্তা করতে হবে না। তো আমার বক্তব্য হচ্ছে, আমরা এখানে মানুষের উন্নয়নের কথা বলছি, আমরা শিল্প আনার কথা বলছি, বিনিয়োগের কথা বলছি, শিক্ষা স্বাস্থ্যের কথা বলছি, মানুষের দৈনন্দিন ইস্যুস নিয়ে কথা বলছি। বিজেপি একটা বর্বর রাজনৈতিক দল এবং সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে বিভাজনের রাজনীতি করা একটা এমন দল যে দলের পুরো বেসিসটা হচ্ছে হেড পলিটিক্স। এরকম একটা দল একটা এমন রাজ্যে আসা, যে রাজ্যে 30% মাইনরিটি বসবাস করে, যেটা কিনা একটা নেইবারিং স্টেট, একটা সেন্সিটিভ নেইবারিং স্টেট, মানে বর্ডার স্টেট, এবং সেই বর্ডারিং স্টেটের সাথে নেইবারিং রয়েছে কান্ট্রি রয়েছে বাংলাদেশ। এরকম একটা স্টেটে বিজেপির মতো একটা রাজনৈতিক দল, যারা বিভাজনের রাজনীতি করে, যারা ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে, তাদের জন্য এরকম একটা এই রাজ্যে সরকার করা হচ্ছে অত্যন্ত বিপজ্জনক। এবং কোনোভাবে আমাদেরকে বিজেপিকে রুখতে হবে, এটা নিয়ে কোনো সেকেন্ড থটস থাকতে পারে না। সোনার বাংলা গানটা 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। তখন বাংলার বিভাজন হয়নি, পরবর্তীকালে সেটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়। আজকে যারা সোনার বাংলা বানাবে বলেন, এই সোনার বাংলা গান যখন একজন বাঙালি কংগ্রেস কর্মী আসামে গিয়েছিলেন কিছুদিন আগে, তাকে হেমন্ত বিশ্ব শর্মার সরকার গ্রেফতার করেছিল। যারা বাঙালির মানসিকতা বোঝেন না, যারা রবীন্দ্রনাথকে বোঝেন না, যারা নজরুল ইসলামকে বোঝেন না, তারা কি সোনার বাংলার গঠন করবেন? না তারা বাঙালিকে বোঝেন, না তারা বাঙালি মননকে বোঝেন, না বাঙালির মানসিকতাকে বোঝেন। তাই আমার মনে হয় আর যে কোনো রাজনৈতিক দল করুক কি না করুক, বিজেপি সোনার বাংলা তৈরি করতে পারবে না, কারণ তারা বাঙালিদেরকেই বোঝেন না। আজকে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে কিছু মানুষ রাস্তা হচ্ছে না বলে প্রশ্ন করলে তিনি বললেন, আগে নিজেরা বাঁচুন, নিজের ধর্ম বাঁচান, রাস্তা পরে। দেখুন, আমাদের ধর্ম এত পুরনো একটি ধর্ম, আপনার মনে হয় আমাদের বিজেপি দরকার আছে আমাদের ধর্ম বাঁচানোর জন্য? আমাদের ধর্ম বেঁচে আছে, বেঁচে ছিল, আগামী দিনে আগামী প্রজন্মেও বেঁচে থাকবে। আমাদের ধর্মের রূপ নিয়ে বিজেপিকে চিন্তা করতে হবে না, বরঞ্চ উনি যেভাবে বলছেন যে আগে ধর্ম বাঁচান তারপরে রাস্তা নিয়ে চিন্তা করবেন, তার থেকে ওনার মানসিকতা প্রতিফলিত হচ্ছে যে উনি পরিষেবার নামে মানুষকে ঠেঙ্গা দেখাবেন। স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, বিনিয়োগ, পরিকাঠামো, এই নিয়ে বিজেপির কোনো চিন্তা ভাবনা নেই। আজকের দিনে যখন অমিত শাহ এসে বলে যে স্বাধীনতার পরে এবং স্বাধীনতা পরবর্তীকালে এখানে জাতীয় কংগ্রেসের সরকার ছিল, তখন আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কি ছিল? তখন এখানে আমাদের অ্যাভারেজ যেটা বাংলার আর্নিং, সেটা ন্যাশনাল অ্যাভারেজ আর্নিং এর থেকে বেশি ছিল। অমিত শাহ নিজে প্রেস কনফারেন্স করে বলে গেছেন। আমার একটাই প্রশ্ন অমিত শাহর কাছে, তখন এখানে সরকার কার ছিল? জাতীয় কংগ্রেসের সরকার ছিল। জাতীয় কংগ্রেস সরকারের সময় দুর্গাপুর স্টিল প্ল্যান্ট থেকে শুরু করে আমাদের এই হুগলি যেটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেল্ট থেকে শুরু করে আইআইটি, আইআইএম, সমস্ত কিছু স্থাপন করা হয়েছে। আরবান প্ল্যানিং থেকে শুরু করে কল্যাণী থেকে বিধাননগরের প্ল্যানিং থেকে শুরু করে সমস্ত জাতীয় কংগ্রেসের সময় শুরু হয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে, আমরা এখানে মানুষের উন্নয়নের কথা বলছি, আমরা শিল্প আনার কথা বলছি, বিনিয়োগের কথা বলছি, শিক্ষা স্বাস্থ্যের কথা বলছি, মানুষের দৈনন্দিন ইস্যুস নিয়ে কথা বলছি। আর বিজেপি শুধু ধর্ম বাঁচান, আমি শুধু হিন্দুদের কথা বলবো, মুসলমানদের কথা কেন বলবো? কারণ মুসলমানরা আমাকে ভোট দেয় না। এটা কে বলছেন? লিডার অফ অপোজিশন, যেটা একটা কনস্টিটিউশনাল পজিশন, তিনি বলতে পারেন না যে আমি শুধু 70% মানুষের কথা বলবো, আমি বাকি 30% মানুষের প্রতিনিধি নই। তিনি একটা কনস্টিটিউশনাল পজিশনে থেকে এরকম বিভাজনের কথা বলেন, সেই পার্টির থেকে আপনি কোনো উন্নয়ন আশা করতে পারেন না, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট আশা করতে পারেন না। ধন্যবাদ।